নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে লেখক সুশীল জানার লেখা যে মজার গল্পটি পাঠ করে শোনাব, গল্পটির নাম শকুন্তলার হরিণ। আশা করছি এই নতুন গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক সুশীল জানার লেখা গল্প শকুন্তলার হরিণ। স্টেশন মাস্টার সমাদ্দার বাবু সপরিবারে সিনেমা দেখতে এসেছিলেন। একেবারে কোম্পানির ফ্যামিলি পাস। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কালু ঘোষ এবং ভোলা মিত্রি খুব আদর আপ্যায়ন করে নিমন্ত্রিত অভ্যাগতদের আসনে সকলকে বসিয়ে দিলেন। কালু ঘোষ বললে, আপনি এই ছবি তোলায় যে সাহায্য করেছেন, বিশেষ করে আমাকে যেভাবে বাঁচিয়েছেন, সে আমি জীবনে ভুলব না স্যার। কি যে বলেন মশাই, সমাদ্দারবাবু বললেন, এমন কি করেছি সে আমি জানি। কালু ঘোষ বললে, আপনি না থাকলে সেই বুড়ো সাঁওতালগুলোর তীর কানের সামনে থেকে আমাকে আর রক্ষা পেতে হতো না সেদিন। খানিক বাদে ছবি শুরু হলো। প্রথম দিকে রাজা দুষ্মন্তের ছোটাছুটি, আগে রথে পরে দু পায়ে। হরিণ দেখা যাচ্ছে না, কিন্তু হরিণকে ধাওয়া করে ছুটছেন। কোথায় হরিণ? বনের গভীরে হারিয়ে গেল। সেই বনে হারিয়ে গেলেন রাজাও। দিন শেষ হয়ে সন্ধে হলো। বনের ভেতর দিয়ে চলতে চলতে রাজা এসে পড়লেন এক নদীর ধারে। ছোট্ট নদীটি। বাবা মার মাঝখানে বসে ছবি দেখছিল সমাদ্দার বাবুর ছেলে মেয়ে টিলটি বিলটি। ছোট্ট নদীটি দেখে চেঁচিয়ে উঠল, বাবা, হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা। সমাদ্দার বাবু থামিয়ে দিয়ে বললেন, চুপ, চেঁচাসনি। ও হাড়ি ভাঙা কেন হবে? ও হলো মালিনী নদী। দেখ না, এবার কর্ণমুনির তপবন দেখা যাবে। ছেলে বিলটি বললে, ইস, আমি যেন হাড়িভাঙা নদীটা জানি না। মেয়ে টিলটি বললে, বলে কতবার কাঁচা আম কুড়োতে গেছি ওখানে, ওই তো সেই মস্ত শিমুল গাছটা। আহ! সমাদ্দার বাবু ধমকে উঠলেন, চুপ করে দেখো। টিলটি বিলটি চুপ করে গেল। হাড়িভাঙা ওরফে মালিনী নদীর ধারে ধারে চলেছেন রাজা দুষ্মন্ত। বালি চিকচিক করছে শীর্ণকায় নদীর দুপাশে। নানা পাখ পাখালির জমাট আসর। তাদের নানা কুজনে পাশের বনভূমি মুখরিত। শব্দে দৃশ্যে অপরূপ। সামনে তপবন আশ্রম, পরিপাটি সুন্দর একটি কুঁড়ে। চমৎকার স্থান নির্বাচন, চমৎকার দৃশ্যপট বিখ্যাত শিল্প নির্দেশক চিত্রসেনের। চিত্রসেনের চোখ আছে, দেখেই গোটা তপবন দৃশ্যটা মনে গেঁথে গিয়েছিল। কাছেই ছোট্ট একটি নদী। নদীর কিনারা ঘেঁষে জাঁকালো আমবাগান। মাথার ওপরে আদিগন্ত প্রসারিত নীল আকাশ, আর নিচে রাঙা মাটির দিশাহারা প্রান্তর। কাছে পিঠে কোথাও লোকালয় নেই। চেঁচামেচি, হই হল্লা, মানুষজনের ভিড় থেকে একেবারে মুক্ত। জায়গা হিসেবে আদর্শ বই কি। এখানে দিব্যি তপবন বানানো যায়। ধরো নদীটি যদি মালিনী হয়, আমবাগানের ঠান্ডা ঘন ছায়ায় থাকে কর্ণমুনির তপবন আশ্রম এবং আশপাশে স্বয়ং শকুন্তলার বিচরণ ক্ষেত্র। মন্দ কি? স্থান নির্বাচন তখনই হয়ে গিয়েছিল।
জায়গাটা খুঁজে বের করেছে আর্ট ডিরেক্টর চিত্র সেন, শকুন্তলা ফিল্মের শিল্প নির্দেশক। ডিরেক্টর অর্থাৎ কিনা খোদ চিত্র পরিচালক জায়গাটা দেখতে গিয়ে একেবারে বিমোহিত। চিত্রসেনের পিঠ চাপড়ে দিয়ে বলেছিল, গ্র্যান্ড, মার্ভেলাস। মনে কোনোভাবে একটু উত্তেজনার কারণ ঘটলেই ডিরেক্টর গোবিন্দ দত্ত একটু তোতলে যায়, কিন্তু টাকা দেনেওয়ালা শেঠজি ছগনলাল, খোদ প্রযোজক, শকুন্তলা ছবির প্রডিউসার, কপাল কুঁচকে বলেছিল, বহুত খরচা পড়ে যাবে গোবিন্দ বাবু। এতগুলান আদমি, ধরুন শকুন্তলা, দুষ্মন্ত, আনসুয়া, और एक ठो भी कौन है, তারপর আছে আপনার অ্যাসিস্ট্যান্ট, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, কুলি কামিন भी थोड़ा লাগবে। সে বহুত লটবহর দত্ত বাবু। এত আদমি নিয়ে থাকবেন কোথায়? খানা ভি খেতে হবে। চিত্রসেন বলেছিল, ঘাবড়াবেন না শেঠজি, কাছাকাছি একটা দেহাতি স্টেশন আছে, তার মাস্টারবাবুকে বলে কয়ে স্টেশনের মুসাফিরখানায় বন্দোবস্ত করে নেব। এখানে কাজ তো হবে মাত্র একদিন। বাইরে গিয়ে ছবি তোলা, ফিল্মের ভাষায় আউটডোর শুটিং, তার ঝামেলা অনেক, খরচা খরচও বেশি। ছগনলালজি গাঁইগুই করেছিল বটে, কিন্তু ডিরেক্টর গোবিন্দ দত্ত আবার উত্তেজিত হয়ে উঠেছিল, বলে উঠেছিল, আপনি ছবির কচু বোঝেন। এই জায়গা ম্যাগনিফিসেন্ট, ওয়াও ওয়াও ওয়াও। চোখ ঠেলে বেরিয়ে এলো, মুখ টকটকে লাল। চিত্রসেন বললে, ওয়ান্ডারফুল। গোবিন্দ দত্ত হাঁক ছেড়ে বলেছিল, হ্যাঁ। আর ঝামেলা না বাড়িয়ে ছগনলালজি রাজি হয়ে গিয়েছিল। সপ্তাহখানেক পরে এসে পড়ল গোবিন্দ দত্তের দলবল সন্ধ্যের ট্রেনে। মুসাফিরখানায় মালপত্র গোছগাছ করে চিত্রসেন ছুটল স্টেশন মাস্টারের কাছে, বললে, এসে পড়েছি স্যার, এবার আপনার সাহায্য চাই। বিলক্ষণ। মাস্টারমশাই লোকটি ভালো, সাহায্যের কথা আগেই দিয়েছেন। বললেন, যথাসাধ্য করব, বলুন কি করতে হবে। চিত্রসেন বললে, আমাদের ডিরেক্টর কাল সকালের ট্রেনে এসে পড়বেন আর্টিস্টদের নিয়ে। কলকাতার গাড়ি সকালে কটায় পৌঁছবে মশাই? 8টায়। তার ভেতরে এখানে আমার সব ব্যবস্থা করে ফেলতে হবে, ভোর ভোর লেগে যেতে হবে কাজে। বেশ, আমাকে কি করতে হবে বলুন। চিত্রসেন বললে, তপবন বানাতে হবে, আশ্রমের কুড়ে বানাতে হবে, কিছু বাঁশ চাই, খড় চাই। সব পেয়ে যাবেন সাঁওতাল পাড়ায়। মাস্টারবাবু বললেন, আমার বাতিওয়ালাকে সঙ্গে দিয়ে দেব, সেই পাড়া দেখিয়ে দেবে। শেষে আফসোস করে বললেন, লোভ ছিল কেমন করে আপনারা ছবি তোলেন, এইবার দেখে নেব। কিন্তু আমার আর হবে মশাই, যখের মতো এই অফিসে জেগে বসে থাকতে হবে। চিত্রসেন বললে, তাতে কি, ছবি যখন দেখানো হবে তখন আপনাকে পাস দেব, আপনার উপকার ভুলব না। বাস্তবিক ভারী উপকারী মানুষ মাস্টারবাবু। তার স্টেশনের বাতিওয়ালাকে দিয়ে সব জোগাড় যন্ত্র করে দিলেন তিনি দূরের এক সাঁওতাল বস্তি থেকে। ভোর ভোর চিত্রসেন বাঁশ, খড়, দড়াদড়ি লোকজন নিয়ে চলে গেল আশ্রম রচনায় সেই নদীর ধারে। 8টার ট্রেনে ডিরেক্টর গোবিন্দ দত্ত এসে পড়ল চিত্রাভিনেতাদের নিয়ে। নদীর ধারে সেই আমবাগানের কাছে এসে দেখলে তার ওস্তাদ শিল্প নির্দেশক রীতিমতো একটা তপবন আশ্রম বানিয়ে তারই অপেক্ষায় বসে আছে।
এখান থেকে গোটা 3-4 দৃশ্য মাত্র নেওয়া হবে, যাতে এই নদী, তপবন এবং আশ্রমের একটা স্বাভাবিকতা সারা ছবির মধ্যে ছড়িয়ে থাকে। আর্ট ডিরেক্টর চিত্রসেন তার কোনো ত্রুটি রাখেনি। গোবিন্দ দত্ত একে বেঁকে দেখে রায় দিল, বেশ হয়েছে। এবার ছবি তোলার দ্বিতীয় দফার কাজ। মেকআপ ম্যান লেগে গেল অভিনেতা অভিনেত্রীর সাজসজ্জায়, ক্যামেরাম্যান লেগে গেল ক্যামেরা ঠিক করতে। ডিরেক্টরের 2জন সহকারী কালু ঘোষ এবং ভোলা মিত্তির শুরু করে দিল দৌড়ঝাঁপ, টুকিটাকি কোথায় কি দরকার। দেখতে দেখতে মঞ্চসজ্জা সুসম্পূর্ণ। কিছুক্ষণের মধ্যে আর্টিস্টদের সাজসজ্জাও শেষ হয়ে গেল। জলের কলসি নিয়ে ঘোরাঘুরি করছে অনসূয়া প্রিয়ংবদা। শকুন্তলার হাতে বিচিত্র ভৃঙ্গার আকার জলের ঝাড়ি। গাছের ছায়ায় অপেক্ষা করছে জটা জুটোধারী বিরাট দাড়ি গোঁফওয়ালা দস্তুর মতো মহর্ষি কর্ণ। ক্যামেরার মুখ এদিক ওদিক ঘুরে গোটা তপবনটার যেন প্রাথমিক একটা তদন্ত করে নিচ্ছে। যে কটি দৃশ্য এখানে তোলা হবে তার পার্ট বুঝিয়ে দিলে ডিরেক্টর আর্টিস্টদের। সকলেই এবার প্রস্তুত। আগে তোলা হবে শকুন্তলার গাছে জল দেওয়ার দৃশ্য। অনসূয়া প্রিয়ংবদার কাঁখে কলসি, শকুন্তলার হাতে ঝাড়ি। এগিয়ে গেল আমবাগানের আশ্রম ছায়ায়। ক্যামেরা তাদের তাক করতে লাগলো। এমন সময় হঠাৎ ডিরেক্টর গোবিন্দ দত্তের গলা ফেটে পড়ল বজ্র নির্ঘোষে, স্টপ! সবাই হতচকিত, ক্যামেরাম্যান স্তব্ধ। ওদিকে শকুন্তলা জল ঢালতে শুরু করেছে। উত্তেজিত গোবিন্দ দত্ত ফের তোতলে গেল, কাছে ছুটে এলো 2 সহকারী কালু এবং ভোলা। শিল্প নির্দেশক চিত্রসেন হতবুদ্ধির মতো শুধলে, কি হলো দত্তবাবু? হরিণ কোথায়? গোবিন্দর চোখ মুখ লাল করে বললে, ঠিক তপবন আছে, আশ্রম আছে, শকুন্তলা আছে, মায় কর্ণমণি পর্যন্ত, আর কিনা হরিণ নেই। যেখান থেকে হোক হরিণ একটা জোগাড় করতেই হবে। সহকারী ভোলা কান চুলকোতে লাগলো। কালু তার টাকে হাত বুলোতে লাগলো। চিত্রসেন বললে, তাই তো, কথাটা আমার একেবারেই মনে হয়নি। শকুন্তলার হাত থেকে হরিণ ঘাস খাচ্ছে এমন একটা দৃশ্য আছে না? আছে বই কি, শান্ত কণ্ঠে গোবিন্দ বললে, ওটা চাই। রবীন্দ্রনাথ কি বলেছেন? এই তপবন আশ্রমে হরিণ ও শকুন্তলা অভিন্ন। সেই হরিণকে আমি মর্টেল অমর করে যেতে চাই। কালু ঘোষ বললে, কিন্তু হরিণ এখানে পাবেন কোথায়? ভোলা মিত্তির বললে, ও অংশটা কেটে বাদ দিন। আর যায় কোথা? গোবিন্দ আবার উত্তেজিত, চোখ মুখ লাল করে বলে উঠল, হোয়াট? ইম্পসিবল। চিত্রসেন বললে, ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি, ভাবনা নেই। গাছে জল দেওয়ার ছবি উঠতে থাকুক, কর্ণমণি শকুন্তলার দৃশ্যটাও তোলা হোক, এর মধ্যে আমি হরিণের ব্যবস্থা করছি। ভারী খুশি গোবিন্দ, হেসে বললে, পাবে কোথায় ভায়া? চিত্রসেন বললে, দেখুন না, আপনার শিল্প নির্দেশকের অসাধ্য কিছু নেই। চিত্রসেন ডাকলে মেকআপ ম্যানকে, বললে, ছাগল এনে দিচ্ছি, হরিণ বানাতে পারবেন?
ওস্তাদ মেকআপম্যান ছগনলাল কোম্পানির। তবু একটু মাথা চুলকে বললে, তা মানে আপনি যদি একটু সাহায্য করেন। চিত্রসেন বললে, আরে তুলির টানে কি না আসে, দেখোই না। কালুকে বললে, এখন তুমি ভরসা ভায়া। কালু সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ভবিষ্যতে ডিরেক্টর হওয়ার আশা রাখে। বললে, বলুন কি করতে হবে। একটা ছাগল চাই। কালু বললে, কোথায় পাবো? চিত্রসেন বললে, ছুটে যাও সাঁওতাল পাড়ায়, দেখবে খুব ধাড়ি না হয়, ওখানে একটা না একটা ছাগল পাবেই, ভাড়া করে নিয়ে এসো। কালু বললে, কিন্তু ছাগল ভাড়া দেবে তো? ওদের কাছ থেকে কত জিনিস কিনলাম, আর একটা ছাগল ভাড়া দেবে না? চিত্রসেন বললে, ওদের মাতব্বর সেই বাংরু মাঝিকে গিয়ে বলবে, সে ঠিক ব্যবস্থা করে দেবে, সেই তো আমাদের সব জিনিসপত্র জোগাড় করে দিলে। মাতব্বর হলেও আদিবাসী সাঁওতাল, এভাবে ছাগল ভাড়া কখনো দেয়নি, তাই প্রথমে অবিশ্বাস, মেরে না খেয়ে নেয়, তারপর হাসি। যাই হোক, শেষ পর্যন্ত অনেক ধস্তাধস্তি করে সুযোগ্য সহকারী কালু ঘোষ প্রায় 2 ঘন্টা বাদে দিব্যি একটা কালো কুচকুচে খাসি টানতে টানতে এনে হাজির করলে। বৈশাখের রোদ্রুরে বেচারি তেতে ঘেমে একাকার। বললে, বিশ্বাস করে কিছুতেই ছাড়তে চায় না মশাই, শেষে 20 টাকা জমা দিয়ে নিয়ে এসেছি। চিত্রসেন বললে, বেশ করেছ। কিন্তু ডিরেক্টর এক লহমায় ছাগলের চেহারা দেখে আবার উত্তেজনায় গড় গড় করে উঠল। হোপলেস, চিত্রসেন বললে, আবার কি হলো? ডিরেক্টর বললে, দাঁড়ি যে, ছাগলটা দাঁড়ি আছে। শকুন্তলার হরিণ কেন? কোনো হরিণেরই দাড়ি নেই। বিব্রত কালু টাক চুলকোতে লাগলো। চিত্রসেন বললে, আর ছাগল পেলে না? কালু বললে, ওর গুষ্টি শুদ্ধ সব দাড়ি মশাই, আর ছাগল নেই, যত দেখি সব শুয়োরের পাল। চিত্রসেন বললে, ঠিক আছে, ওর দাড়ি ছেটে দিলেই হবে। মেকআপম্যানকে ডেকে বলে দিতে হবে ওর দাড়ি ছেটে হরিণের মেকআপ দিন, কালো রঙের ওপর লাগান কড়া করে হোয়াইটিং। দাড়ি ছাঁটা সহজেই হয়ে গেল। মুশকিল হলো রং নিয়ে। সাদা রং আর কিছুতেই ধরে না। ঘণ্টাখানেক চেষ্টা করে হিমশিম খেয়ে মেকআপম্যান এসে জানালে, সাদা রং ধরবে কি, তুলি পিছলে যাচ্ছে মশাই, কোনো রকমেই সুবিধে করা যাচ্ছে না। চিত্রসেন এক পলক চোখ কুঁচকে কি ভাবলে, তারপর বললে, আপনার কড়া আঠা তো আছে মশাই, দাড়ি গোঁফ লাগাবার। তা আছে, আগে তাই লাগান ছাগলের সারা গায়ে, শুকিয়ে নিন, তারপর লাগান হোয়াইট। বুদ্ধি বটে শিল্প নির্দেশক চিত্রসেনের। ডিরেক্টর মৃদু মৃদু হাসতে লাগলো খুশিতে। বাস্তবিক কড়া আঠার পর রং ধরছে। দেখতে দেখতে ছাগলের চেহারা বদলে গেল। কোথায় গেল দাড়ি, কোথায় গেল ছাগলে মুখ আর খুদে চোখ? রঙের কারিকুরিতে চোখ দুটি দেখাচ্ছে দীর্ঘ কালো, মুখটাও আর তেমন বদখত নেই, সবটা মিলে দস্তুর মতো হরিণ। সেই হরিণ চারদিকের মানুষজনের অনেক ঠেলা গুঁতো আর শকুন্তলার হাতের 4টি কচি কচি ঘাস খেয়ে তবে নিস্তার পেল, ছবিও উঠল। আহা, এটি সেই হরিণ যার মা মরে যাওয়ার পর শকুন্তলা যাকে নাকি বড় যত্নে মানুষ করেছিল। আজ শকুন্তলার পতিগৃহে যাওয়ার দিন। কর্ণমুনির তপবন আশ্রমের সঙ্গে আজ শেষ বিদায়। আশ্রমের পশু পাখি গাছপালা
সব কিছুর সঙ্গে শেষ বিদায়। শকুন্তলা চোখে আঁচল চাপা দিয়ে ফোঁপাতে লাগল। ভাঙা গলায় হরিণটাকে বললে, ফিরে যা বাছা, এবার পিতা কর্ণ তোর দেখাশোনা করবেন। চোখ মুখে ইয়া দাড়িওয়ালা কর্ণমণি শূন্যে দুই বাহু তুলে বললে, হে সন্নিহিত তরুগণ, শকুন্তলা আজ পতিগৃহে চলেছে, তোমরা সকলে আশীর্বাদ করো। গাছের আশীর্বাদ, পুষ্প পল্লব বৃষ্টি। আম গাছের উঁচু এক ডাল থেকে অ্যাসিস্ট্যান্ট কালু ঘোষ ফুলের চুবড়ি শকুন্তলার মাথায় উপুর করে দিলে। দৃশ্য শেষ। ডিরেক্টর খুশি হয়ে বললে, যাক, উতরে গেছে। চিত্রসেন বললে, বলেছিলুম না, ঘাবড়াবেন না। ওদিকে সূর্য তখন পাটে বসেছে। ওরা তল্পি তল্পা গুটোচ্ছে। বাংরু মাঝির খাসি ফিরে এলো আবার কালু ঘোষের জিম্মায়। চিত্রসেন বললে, তুমি ফিরিয়ে দিয়ে এসো। ভাড়া কত ঠিক করেছিলে? 5 টাকা। ডিরেক্টর বললে, ঠিক আছে, কিছু বকশিস দিয়ে বাকি টাকা ফেরত নিয়ে জলদি চলে এসো স্টেশনে। রাত 8টার গাড়ি ধরে ফিরে যাব কলকাতায়। দল ফিরে চলল স্টেশনের দিকে। কালু খাসিটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে চলল দূরের সাঁওতাল পাড়ায়। জলদি ফিরতে বলেছিল কালুকে, কিন্তু কোথায় কালু? সন্ধে হয়ে গেল। 7টা গড়িয়ে ঘড়ির কাঁটা চলল 8টার দিকে। এদিকে দল তৈরি। এমন সময় কালু এলো ছুটতে ছুটতে, প্রাণ ভয়। ডিরেক্টর বললে, কি ব্যাপার? আর মশাই, লাইফ রিস্ক, অর্থাৎ কিনা জীবন বিপন্ন। কালু বললে হাঁপাতে হাঁপাতে, আজ প্রাণে বেঁচে ফিরতে পারলে এ চাকরির পায়ে নমস্কার। চিত্রসেন বললে, হলোটা কি? কালু বললে, এক্ষুনি দেখতে পাবেন, ইয়া তীর কাঁড় বের করে পাড়া উজাড় করে আসছে মশাই এইদিকে। ওই শুনুন, আসছে সব দল বেঁধে। হেতু? সেই খাসি। কালু বললে, মশাই, খাসিকে তখন হরিণ বানালেন, এখন বুঝুন ঠেলা। এতক্ষণ সব বোঝাতে গিয়ে প্রাণটা দিয়েছিলাম, প্রায় ছুটে পালিয়ে এসেছি। ওই বলতে বলতে কালু মুহূর্তে সরে পড়ল। ওদিকে হল্লা করতে করতে এসে পড়েছে সাঁওতালের দল। সামনে বাংরু মাঝি, একজনের হাতে দড়িতে বাঁধা শকুন্তলার হরিণ। অন্ধকারে ওর রূপ যেন আরও খুলে গেছে। ডিরেক্টর আবার উত্তেজিত, তোতলাতে শুরু করলে, সব। বাংরু মাঝি এগিয়ে এলো। চিত্রসেন ডিরেক্টরকে থামিয়ে দিয়ে বললে, আগে শুনি ওর কথা, কি বলতে চায়। বাংরু মাঝি ছাগলটাকে এগিয়ে দিয়ে বললে, মোদের ঠকাতে লারবি? এই জন্তুটা মোদের লয়। হ্যাঁ, মোদের লয়। সারা সাঁওতালের দল কলরব করে উঠল। মোদের খাসি কালা ছিল, তার দাড়ি ছিল। বাংরু বললে, ডাকছি বদমাস লোকটাকে, যে এনেছিল কে? কোথা গেল সে গিদ্ধর? চিত্রসেন ঠান্ডা মাথায় মুখে হাসি টেনে বললে, তোমার খাসিটাকেই আমরা রং করে হরিণ বানিয়েছি, ওটা অন্য কোনো জন্তু নয়। তবে হ্যাঁ, দাড়িটা আমরা ছেঁটে দিয়েছি, তার জন্যে না হয় 1 টাকা ধরে নাও। বাংরু মাথা নেড়ে নেড়ে বললে, ইয়ে জন্তুটা মোদের লয়। সঙ্গে সঙ্গে আবার সেই সাঙ্গ পাঙ্গদের কলরব।
লয় লয়। চিত্রসেন বিব্রত হয়ে তাকালো ডিরেক্টরের দিকে। ডিরেক্টর হাঁক পারলে তার দ্বিতীয় সহকারীকে। ভোলা। ভোলা মিত্তির এগিয়ে এলো। ছাগলটাকে জল ঢেলে ধোলাই করে দাও। ধোলাই করতে গিয়ে সে আর এক ফ্যাসাদ। আঠা আর রং একেবারে শুকিয়ে কামড়ে ধরেছে প্রত্যেকটি চুলের রোঁয়া। কষে জল ঢেলে তাকে নরম করতে গিয়ে ছাগলটা ভ্যা ভ্যা করে আর্তনাদ করতে লাগলো। একে রাত, তাই বালতি বালতি জল। ভেক্কা ভালা বরখা বাদর, অজকা ভালা ধূপ। বেচারি জল আর হাতের রগরানি খেয়ে সকম্পিত অন্তিম চিৎকার শুরু করে দিল। ওদিকে সাঁওতালদের আস্ফালন। সবে মিলে সারা মুসাফিরখানা সরগরম। এরই মাঝখানে 8টার ট্রেন পাস করে চলে গেল। ডিরেক্টর বললে, এখন উপায়? ট্রেন পাস করিয়ে স্টেশন মাস্টার হাজির হলেন। বললেন, কি ব্যাপার মশাই, এত গোলমাল কিসের? চিত্রসেন ব্যাপারটা বুঝিয়ে দিলে। সব শুনে স্টেশন মাস্টার চোখ তুলে তাকালেন বাংরু মাঝির দিকে। বাংরু আবার জোর গলায় বললে, জন্তুটাকে মোরা ফেরত লিব নি, মোদের ঠকাতে পারবি নি। হ্যাঁ, মোদের আসল খাসি দে, চলে যাই বাস। সব সাঁওতাল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ। মাস্টারবাবু বললে, তা সে জন্তুটা কোথায়? চিত্রসেন বললে, জল দিয়ে রং ধুচ্ছে। এমন সময় ভোলা মিত্তির প্রায় হিমশিম খেয়ে কাপড় জামা জলে ভিজিয়ে এসে হাজির হলো। বললে, অসম্ভব মশাই, এই দেখুন, কোথাও রং ওঠে তো আঠা ওঠে না, আঠা ওঠে তো রং ওঠে না। দুখানা সাবান খতম হয়ে গেছে মশাই, এই নিন। সে এক বিচিত্র জন্তু। সে তখন বাংরু মাঝির খাসিও নয়, শকুন্তলার হরিণও নয়। জলে ভিজে কাঁপছে থরথর করে। মায় শকুন্তলা পর্যন্ত হেসে উঠল খিলখিল করে। কপালের ঘাম মুছতে মুছতে ভোলা মিত্তির বললে, ওর চামড়া না ছাড়ালে ওই রং আর আঠা এ জীবনে উঠবে না মশাই। তবে আর কি, ছাড়ান তাই। মাস্টারবাবু বাংরুর দিকে তাকিয়ে বললে, কি মাঝি, জন্তুটা বেচবি তো? বাংরু তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে ওদের সাঁওতালি ভাষায় অনেকক্ষণ কি আলোচনা করলে। তারপর তাদের সিদ্ধান্ত জানালে। হ্যাঁ, বেচতে পারি, তবে আরও 1 টাকা দিবি। দেব, এক্ষুনি দিচ্ছি। ডিরেক্টর হাঁপ ছেড়ে তক্ষুনি টাকা বের করে দিলে। মাস্টারবাবু বললে, রাতে আর ফেরবারও গাড়ি নেই, রাত কাটাতে হবে মুসাফিরখানায় এবং খেতেও হবে। অতএব আমার বাতিওয়ালার সাহায্যে ব্যবস্থা করুন, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। বলতে বলতে এবার অন্ধকারের আড়াল থেকে আস্তিন গুটোতে গুটোতে এগিয়ে এলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কালু ঘোষ। খানিক বাদে বাতিওয়ালা আর কালু ঘোষ শকুন্তলার হরিণকে টানতে টানতে নিয়ে গেল অন্ধকার প্ল্যাটফর্মের এক প্রান্তে। বাতিওয়ালার হাতে বাতি আর কালু ঘোষের হাতে ছুরি। বেচারি শকুন্তলার মৃত্যুঞ্জয়ী হরিণ। প্ল্যাটফর্মের জমাট অন্ধকার ঠেলে শুধু ভ্যাঁ করে একবার শব্দ উঠল। তারপর সব নিঃসার, না একটু সাড়া, না একটু শব্দ। তাকে রক্ষা করতে ছুটে এলো না শকুন্তলা, না তাৎকর্ণ। ওয়েটিং রুমে বসে বসে ওরা তখন গল্প করছে।
আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।